আওয়ামী লীগের ভেতরে কোন্দল গত কয়েক বছর ধরেই ক্রমাগত সংবাদ শিরোনাম হচ্ছে। উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ স্থানীয় নির্বাচনগুলো ক্ষমতাসীন দলের বিভিন্ন গ্রুপের কোন্দলেই রক্তক্ষয়ী হয়ে ওঠে। কিন্তু এসব নিয়ে স্বীকার অস্বীকারের দোলাচলে দুলতে দুলতেই কুমিল্লা সিটি নির্বাচনে পরাজয়ের পর নিজেদের ভেতরে কোন্দল এবং তা নিয়ে দলের ভেতরে উদ্বেগের বিষয়ে একেবারেই প্রকাশ্যে উচ্চকণ্ঠ হয়েছেন কুমিল্লায় আওয়ামী লীগের পরাজিত প্রার্থী থেকে দলের সাধারণ সম্পাদক আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কুমিল্লায় 101টি কেন্দ্রের মাত্র 34টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। এর মধ্যে আঞ্জুম সুলতানার বাবা আফজল খানের 3 দশকের বেশি সময়ের পুরনো শত্রু বাহারুদ্দিন বাহার এমপির এলাকা যেমন আছে, তেমনি আছে দলের প্রতাপশালী মন্ত্রী মোস্তফা কামালের নির্বাচনী এলাকাও। 2014 সালের 5ই জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনে বিজয়ী এমপিরা এলাকায় দলীয় শান্তি এবং জনমনে আস্থা দুই ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন এমন প্রমাণও অনেকে পাচ্ছেন ওই নির্বাচনে। বিএনপি বলছে সরকারের বিরুদ্ধে জনগণের রায় এই কুমিল্লার নির্বাচন, আর তাদের দাবি নির্বাচন সুষ্ঠু হলে ভোটের ব্যবধান নাকি আরো বেশি হতো। কুমিল্লার নির্বাচন কি মামলা হামলা জেলের মধ্যেও বিএনপির ভোট ব্যাংক অক্ষত থাকার প্রমাণ? এই নির্বাচনের ফলে তৃপ্ত হলেও খালেদা জিয়া তার ভাষায় লেভেল প্লেইং ফিল্ড না থাকায় আগামী নির্বাচনে যাওয়ার এখনো কোনো যৌক্তিকতা দেখছেন না। তবে আওয়ামী লীগ সর্বোচ্চ পর্যায় থেকে ভোট চাওয়া শুরু করার পর এখন দলীয় কোন্দল সামাল দেওয়ার কর্মপরিকল্পনা ঘোষণা করলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়ে থাকতে পারে এমন ভাবনা বিবেচনাতেই রাখছে বলে বোধ হচ্ছে না। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের তিনজনকেই। হাবিবে মিল্লাত এমপি, আপনাকে দিয়েই শুরু করি। এ কোন্দল না জনরায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিএনপি দুদলের ভেতরেই এখনো আলাপ চলছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। প্রথমত কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে কয়েকদিন আগে। এতে যে বিজয়ী হয়েছে সেই বিএনপির প্রার্থী সাক্ষ্য অবশ্যই আমরা জনগণের মতামত মেনে নিয়ে তাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং তাকে আমরা অবশ্যই মেনে নেব যখনই জনগণ যাকে। আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে কোনো কারণে হার জিত দুনিয়ায় থাকবেই, এবং আজকে পর্যন্ত যারা বড় হয়েছে তাদের মধ্যে কিন্তু হার জিত খেলতে এভাবে বড় হয়েছে। তো আমার যে কথা যে কোন্দল নাকি আপনি বলছেন যে এটা জনরায়, অবশ্যই জনগণ সাক্ষ্যকে প্রায় 10,000-এর বেশি ভোট দিয়েছে আওয়ামী লীগের চেয়ে বেশি, কোনো সন্দেহ নাই, এটা সত্য কথা। 11,000-এর বেশি দুটো সেন্টার দিয়ে অবশ্যই 11,000-এর কাছাকাছি। আপনি যদি একটা জিনিস খেয়াল করে থাকেন, গত নির্বাচনে এই সাক্কুই উনি জিতেছিলেন প্রায় 32,000 ভোটের ব্যবধানে। তাহলে যদি জনরায়ের কথাও চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের কথা যদি কোন্দলের কথা পরে আসছে, তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা 20,000-এর বেশি বেড়ে গেছে। কম্পেয়ার যদি করেন, অবশ্যই কম্পেয়ার করতে হবে আপনাকে। এবং আরেকটা জিনিস যদি খেয়াল দেখেন, ভোট পড়েছে 63,000, 63%, 2 লাখের কাছাকাছি। সুতরাং এই 2 লাখ ভোট দিয়ে কিন্তু সারা দেশ বা সারা বাংলাদেশকে বোঝানো সম্ভব হবে না অবশ্যই। সাথে সাথে আরেকটি ব্যাপার খেয়াল করতে হবে, সেটি হচ্ছে একটি স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনে অনেক ফ্যাক্টর থাকে। যদিও এটা নৌকা ধানের শীষে নির্বাচন হয়েছে, কথাটা সত্য, কিন্তু কয়েকটি পয়েন্ট আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার সাথে যদি আমার ব্যক্তিগত সম্পর্ক কোনো কারণে খারাপ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা স্থানীয় নির্বাচনগুলোতে এই নির্বাচনের প্রভাব অনেক বেশি, যেটা অবশ্যই একটা সত্য কথা এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখে আসছি। জাতীয় নির্বাচনের ব্যাপারে সেগুলো দেখে আসছি, জাতীয় নির্বাচনের সাধারণত এর কোনো প্রভাব বলে নয়। সুতরাং এর সাথে যেমন দলীয় কোন্দল না, দলীয় হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, এইভাবেই বলা যেতে পারে যে আমার শত্রুর মেয়ে যদি জিততে চায়, আমি যদি কম কাজ করি বা না কাজ করি, তাহলে হয়তো আমার দোষ হবে না, কিন্তু সে হেরে গেলে পরবর্তীতে হয়তো আমি আর একটু ভালো করতে পারবো। কিন্তু এটা আমরা খুব ভালোভাবে দেখছি না ব্যাপারটিকে। সুতরাং এটাকে সমস্ত কিছু মিলিয়ে আপনাকে দেখতে হবে। 1, আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। 2, নির্বাচনের রেজাল্টে বিএনপি জেতার জন্য নির্বাচন যে সুষ্ঠু হওয়া সম্ভব, সরকারের ক্রেডিবিলিটি অনেক বেড়েছে। নির্বাচন কমিশন প্রথমে সেই দুটি নির্বাচন করেছে, তাদের নির্বাচন নারায়ণগঞ্জ নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে, কুমিল্লায় বিএনপি জিতেছে। নির্বাচনে কমিশনের উপর মানুষের আস্থা রাখছে, যেটি হচ্ছে আমাদের মূল।
এই নির্বাচনে আওয়ামী লীগ হারলেও কিছু আসে যায় না। আওয়ামী লীগ মনে করে না যে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, মনে করে না সারা জীবন তারা বছরের পর বছর ক্ষমতায় থাকবে। জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় থাকবে। সুতরাং এই দিক থেকে বিবেচনা করলেও আওয়ামী লীগ গণতান্ত্রিক হিসেবে একই সঙ্গে কোন্দলও বটে, জনরায়ও বটে, সবকিছু মিলিয়ে আসলে নির্বাচন। এবং শুধুমাত্র যে এই নির্বাচনে যে কোন দল এবং জনরায়, বাংলাদেশের কোন নির্বাচনটিতে কোন দল এবং জনরায় ছিল না? জনরায় দিবে জনগণ। আমি সেই বিষয়েই আপনার কাছে প্রশ্নতে আসবো যে আপনি বলছিলেন যে স্থানীয় নির্বাচনে অনেক ফ্যাক্টর কাজ করে, মানে নৌকা ধানের শীষের হলেও, কিন্তু জাতীয় সংসদ, জাতীয় নির্বাচনে, যেটা জাতীয় সংসদ জাতীয় নির্বাচনেও নিশ্চয়ই কোন দল এবং জনরায় দুটোই আপনাদের সামাল দিতে হবে। সেই প্রসঙ্গে আমি আসবো আপনার কাছে। রুমিন ফারহানা, এ কি কোন দল না জনরায়, মানে আওয়ামী লীগের কোন দলে যে কিভাবে আওয়ামী লীগ প্রার্থী হারতে পারে সেটা বিভিন্ন ভাবে আসলে কুমিল্লা সিটি নির্বাচনের আগে থেকেই বিশ্লেষণ হচ্ছিল। এবং বিএনপির দীর্ঘ সময়ের যিনি এমপি ছিলেন আকবর সাহেব কুমিল্লায়, তিনি নাকি বলতেনই যে ওখানে আফজল খান আর বাহারের দ্বন্দ্ব থাকলে আর উনাকে ওই এলাকায় গিয়ে কাজ করতে হবে না। তো সেই সুযোগেই আপনারা এবার এই জনরায় পেলেন কুমিল্লায়? আমি সেটা মনে করি না। দলীয় কোন্দল তো আওয়ামী লীগের এখন দেশের সর্বস্তরেই ছড়িয়ে গেছে, এটা আপনারা জানেন। এবং বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলো যখন দলীয় প্রতীকে হওয়া শুরু করলো, তখন বিশেষ করে দলের প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে হানাহানি হয়েছে। এবং ইউপি নির্বাচনে 150-এর উপরে মানুষ মারা গেছে, কয়েক হাজার আহত হয়েছে। সুতরাং দলীয় কোন্দল কিন্তু আওয়ামী লীগের সর্বত্রই আছে। কিন্তু কুমিল্লাতে আমি যেটা বলবো যে বিএনপি প্রার্থী জিতেছে সত্যি, কিন্তু যদি আরো সুষ্ঠু নির্বাচন হতো তাহলে ভোটের ব্যবধান কিন্তু 11,085 হতো না, এটা আরো অনেক বেশি হতো। কারণ আপনারা জানেন যে গত কমিটি খালেদা জিয়া সবাই সে কথা বলছেন, একই কথা বলেছেন। কেন বলছেন? আপনি যদি নিউজ পেপার গুলো দেখেন, প্রত্যেকটাতে আপনি দেখবেন যে দুপুর 12টা পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এবং 12টার পর থেকেই সমস্ত ডেইলি নিউজ পেপারই এসছে যে ব্যালট পেপারে ছাপ মারা এবং যে কোনো ভাবে জিতবার যে একটা প্রতিযোগিতা টেলিভিশনে দেখানো হয়েছে। তো সুতরাং ওই অংশটা যদি না হতো তাহলে ভোটের ব্যবধান কিন্তু আরো অনেক বেশি হতো। এবং আপনারা জানেন যে গতবার যে যিনি নির্বাচন করেছেন সাক্কু সাহেবের সাথে, তিনি হচ্ছেন যে সীমার পিতা, উনি প্রবীণ আওয়ামী লীগের রাজনীতিবিদ আফজাল খান। তিনি হেরে গেছেন 32,000 ভোটের ব্যবধানে। সেখানে সীমা একটি নতুন মুখ এবং আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে হারেননি, মানে যতবার কাউন্সিলর সংরক্ষিত হয়েছিলেন উনি দুবার আফজল খান আবার বারবারই হেরেছে। তো যাই হোক, কিন্তু তারপরে আমি বলবো যে যদি নির্বাচনটি সর্বাঙ্গীন অর্থে সুষ্ঠু নির্বাচন হতো তাহলে কিন্তু ভোটের ব্যবধান অনেক বেশি হতো। কিন্তু আমি যে মানে তার মানে কি যে এই যে ব্যালট সিল দেওয়া, জোর করে ভোট দেওয়া, নানা রকম অভিযোগ, এবং আপনারা তো করছিলেন দুপুর থেকে, সংবাদ মাধ্যমেও খবর আসছিল নানা রকম অনিয়মে লোকে ভোট দিলে তো আসলে জয় পরাজয় ঠেকিয়ে রাখা যাচ্ছে না। তো তাহলে সেটা থেকেও একটা শিক্ষণীয় বিষয়, নিশ্চয়ই এটাই শিক্ষণীয় বিষয় নবনী। তার আরেকটা কথা আমি কিন্তু বলেছিলাম তখন কুমিল্লা নির্বাচনটি হয়নি, আমি একটি টকশোতেই বলেছিলাম যে হারলেও আওয়ামী লীগ জিতবে, জিতলেও আওয়ামী লীগ জিতবে। কেন বলেছিলাম? শুধু আপনারা জিতলেই আওয়ামী লীগ জেতে না? না, আমি বলছি কেন। এটা তো সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে যদি আওয়ামী লীগ জেতে তাহলে আওয়ামী লীগ কয়েকটা বিষয় কিন্তু আর্গুমেন্টে আনতে পারবে। প্রমাণ করতে পারবে কি পারবে না, মানুষ সেটা গ্রহণ করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু আর্গুমেন্টে আনতে পারবে। সেটা হচ্ছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়, অর্থাৎ দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। 1, 2 হচ্ছে নির্বাচন কমিশনকে ঘিরে যে একটা বিতর্কের ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই ধোঁয়াশাটাও কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে অনেকখানি কেটে যাবে এবং এর যে সুফল সেটাও কিন্তু আওয়ামী লীগের ঘরেই যাবে। দিল নাকি আপনাদের? আমি সেটা বলছি না, আমি বলছি যে যেই জিতুক না কেন, লং রানে সুদূর প্রসারিতে গিয়ে আপনি দেখবেন যেখানে আওয়ামী লীগের লাভটা কিন্তু বেশি। আর আজকে প্রত্যেকটি পত্রিকার হেডলাইন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মজার হেডলাইন, যে চেয়ারে বসার 2 মিনিটের মাথায় মেয়রদেরকে বরখাস্ত করে দেয়া হলো। আপনারা জানেন যে তারা প্রত্যেকে নির্বাচিত মেয়র, 2জন সিটি কর্পোরেশনের মেয়র, আরেকজন। একটু করে আলাপ করতেই চাই যে কি কারণে, আপনাকেও জিজ্ঞেস করব তখন, যে মনিরুল হক সাক্কু কে এই যন্ত্রণা দিয়ে যেতে হয় না, আর অন্য সব জায়গায় বিএনপি থেকে নির্বাচিত মেয়ররা আসলে দমন কমিশনের মামলা থাকা সত্ত্বেও সবাইকেই করতে হয়। ও আপনার কাছেও নিশ্চয়ই তাহলে একটা ব্যাখ্যা আছে। আমি আপনার ব্যাখ্যা, রুমিন আপনার ব্যাখ্যা, 2 ব্যাখ্যাই শুনবো। কিন্তু তার আগে কুমিল্লার নির্বাচন থেকে কি কি শিখলাম আমরা? পত্রপত্রিকা লিখে
দেখছে দুই দলে খুব আলোচনা হচ্ছে এবং বিভিন্ন কিছু নাকি শিখছেন দুই দল, এবং আমাদেরও শিখবার আছে। এখান থেকে অনেকগুলো আমরা আমাদের পর্যবেক্ষণ আছে। একটা হলো যে আওয়ামী লীগ হেরেও জিতেছে, এই অর্থে যে আওয়ামী লীগ এটা বলতে পারছে যে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে, যদিও অনেক কিছু অনিয়মের চিত্র প্রচার মাধ্যমে এসছে। 2 নম্বর হচ্ছে যে বিএনপিকে একটা কনফিডেন্সে নিয়ে আসা যে দেখুন আপনারা কিন্তু নির্বাচনে আসলে আপনারা জিততে পারেন। আর 3 নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ এটাতে হেরেছে দলীয় কোন্দলের জন্য, কোন্দলটা না থাকলে আওয়ামী লীগ জিততো। তার মানে এই বক্তব্যটাও কর্মীদের মধ্যে তারা নিয়ে আসতে পেরেছে বেশ ভালোভাবেই। কিন্তু সাধারণভাবে জনগণ আসলে কতটুকু জিতলো অথবা নির্বাচনী সংস্কৃতিটা কতটুকু জিতলো, এর মধ্যে দেখুন যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি মন্ত্রণালয়ের দ্বারা বরখাস্ত হয়ে যাচ্ছেন। তাহলে কি দাঁড়ালো? তাহলে জনগণের ভোটটার আসলে কতটুকু গুরুত্ব থাকে যদি একটা প্রশাসনিক সিদ্ধান্তে তাকে যে কোনো সময় বরখাস্ত করা যায়, অথবা কোনো কোনো জায়গায় তিনি বরখাস্ত হচ্ছেন, জেলে যাচ্ছেন, আর কোনো জায়গায় নিরাপদে তিনি আবার দীর্ঘদিন ধরে মেয়র হিসেবে কাজও করে যেতে পারছেন। তাহলে এটা কি সরকারের ইচ্ছা দ্বারা পরিচালিত হয়? আমি যেমনটা বলছিলাম যে এই প্রসঙ্গে আমি এর পরের অংশ আলাপ করতেই চাই, কিন্তু আপনার কাছে জানতে চাইবো, আপনি যে বলছেন যে নির্বাচনী সংস্কৃতির দিক থেকে আমরা কি শিখলাম, নির্বাচনী সংস্কৃতির দিক থেকে আসলে কি শিখলাম? যে বিকেল বেলা থেকে প্রচার মাধ্যমে অনিয়ম আসলো, সিলমারা আসলো, এগুলো যেমন আসলো, ককটেল ফাটার ঘটনাও ঘটলো, সেগুলো যেমন হলো, আবার সকাল 9টার সময় ভোট দিয়ে তো বিএনপি প্রার্থী বললেন অনিয়ম হচ্ছে, এবং দুপুর পেরোনোর আগে তো বিএনপি নয়াপল্টন কার্যালয়ে বলে দিল যে এই নির্বাচন ঠিক নাই, এবং সেই নির্বাচন আবার তারা জিতে যাওয়ার পরে মেনে নেওয়া হলো। তাহলে নির্বাচনী সংস্কৃতিতেই বা কি বদল এলো? মানে হলো কি যে ভোটারদের উপরে কনফিডেন্সটা কারোই নাই, কি যে হবে, কি যে হতে পারে, এটা ঠিক মানে প্রপারলি তারা মানে জাজও করতে পারছেন না, কারণ কখন কি হয়ে যাবে বলতে পারছে না। রবীন্দ্রনাথ একটা খুব দারুণ কথা বলেছেন, আমাদের প্রায় ভয়ের রাজত্বে বসবাস। কিরকম? প্রবলের ভয় সে বাধা পাবে, আর দুর্বলের ভয় সে ব্যথা পাবে। এখন প্রবলের ভয় যে আমাকে বোধহয় বাধা দিচ্ছে সে, আর দুর্বল হচ্ছে আমাকে বোধহয় আর জিততে দেবে না। এই যে দুইজনেই যে ভয়ের মধ্যে আছে, দুইজনে কিন্তু ক্যালকুলেট করছে এই ভয়ের জায়গা থেকে যে হেরে গেলে ইমেজের কি ক্ষতি হবে, আর আমাকে জিততে না দিলে আমার ভবিষ্যৎ কিভাবে অনিশ্চিত হয়ে যাবে। ফলে জনগণের মতের উপরে নির্ভর করার জন্য জনগণের মতের উপর কতখানি কনফিডেন্স থাকতে হয়, সেই জায়গায় আমরা বিরাট একটা দোদুল্যমানতা দেখেছি যে বলা যায় না লোকজন ভোট দিলেও জিতবো তো, অথবা লোকজনকে আসলেই ভোট দেবে। এমন কেউ কেউ এরকমও বলেছেন, কিরকম যে ব্যাজ লাগিয়েছে এক পার্টির, ভোট দিয়েছে আরেক পার্টির। তার মানে কিরকম দাঁড়িয়ে গেল? লাইন সংবাদ মাধ্যমে দেখেছি যে শুধুই নৌকার ব্যাচ পড়া লোক আর জিতে গেল, এবং যেমনটা বলছিলাম যে 101টা কেন্দ্রে মাত্র 34টা কেন্দ্রে আসলে নীরব বিপ্লব নাকি খুব পরিকল্পিত প্রতারণা, এটাও কিন্তু খেয়াল করতে হবে। ব্যাজ আমি একজা লাগালাম, আবার ভোট আর একটা দিলাম, তাহলে কেন এটা হলো? তার মানে আমি মানে রাজনীতিতে কি থাকলো, মানে রাজনীতিতে যখন সিল দিচ্ছিলেন তখনই বা তারা কি সিল দিচ্ছিলেন সেটাই বা কে জানে। এই সিল যে কখন উল্টে যাবে আর কখন যে পাল্টে যাবে এটা ঠিক বলতে পারছে না। সিল দিলাম এক জায়গায়, ফল হয়ে গেল আর এক রকম, এরকমও হতে পারে। এই জন্য কেউই নিশ্চিত হতে পারছে না যে আমার ফলাফলটা আসলে কি আসবে। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। হাবিব মিল্লাত, আপনি বলছিলেন যে জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচনের হিসাব কিছুটা আলাদা, কিন্তু 101টা কেন্দ্রে মাত্র 34টিতে আপনাদের প্রার্থীর জয়, এবং 2জন প্রভাবশালী এমপি আছেন এবং একজন প্রভাবশালী মন্ত্রীও আছেন। ধরুন সেই জি, কিন্তু আমি যদি আমার কাছে যে আমি বাহারুল হক বাহার এমপি এবং মোস্তফা কামালের ওয়ার্ডগুলোর হিসাব আমার সামনেই দেখতে পাচ্ছি। মোস্তফা কামালেরই ধরুন 29টা কেন্দ্রে মাত্র 9টাতে প্রার্থী জিতে আসতে পেরেছেন, আর 72টার বোধহয় 47টাতে জিতেছেন বাহার এমপির ক্ষেত্রে। তো এমপিদের এইরকম কম প্রভাব থাকা তাদের এলাকায়, মানে নৌকাকে জিতিয়ে আনতে না পারে, এটা একটা ব্যর্থতা না? কারণ 2014তে তো আসলে আমরা পরীক্ষা নিতে পারিনি যে কার কেমন জনপ্রিয়তা, এটা তো একটা নিয়ামক হওয়া উচিত। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। প্রথমে তো আমি বলবো যে এই যে আপনার এতক্ষণ আলোচনা হচ্ছিল যে নির্বাচনে আসলে বুঝতে পারে না কে জিতবে, এর কারণ কি জানেন? পৃথিবীর সব দেশ, ইন্ডিয়াতেও কিন্তু একটা সায়েন্টিফিক্যালি স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন থাকে। আমি মালয়েশিয়াতেও দেখেছি কোন গ্রামে কয়টি ভোট পাবে তারা 15 দিন আগে 20 দিন আগে বলে দিতে পারে, আমরা পারি না। কারণ হচ্ছে আমাদের সংবাদ মাধ্যমগুলো কিংবা ইউনিভার্সিটি কিংবা নির্বাচন যারা করেন তারা কখনোই সঠিকভাবে জরিপ কাজটি করেন না।
এই জন্য কিন্তু আমরা আগে থেকেই বিভিন্ন বিভিন্ন হতাশা কিংবা ধোঁয়াশার মধ্যে ঘুরে ফিরে আমেরিকার বেড়াই। সর্বশেষ নির্বাচনে অবশ্য খুব খারাপ হলো এক্সিট পোলের হিসাব আর না। বা আগের প্রেডিকশনের হিসাবও। জনসংখ্যার ভিত্তিতে কিন্তু ট্রাম্প অনেক কম ভোট পেয়েছে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে, কিন্তু একেবারে উল্টে গেছে। ইলেকট্রাল ভোটে উনি বেশি ভোট পেয়েছেন। যাই হোক, আমেরিকার কথা আমেরিকা বুঝবে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি। আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে 101টি বা 103টির মধ্যে 34টিতে জিতেছে, টোটাল তো 103টি সেন্টার, দুটো স্থগিত হয়ে আছে 5000 ভোটের। তো যদি 10,000 11,000 ভোটের ডিফারেন্স হয় তাহলে তো 200-300 ভোটের ডিফারেন্স যদি করে আপনি ধরেন যে 70টিতে 100 করে ভোট হলে 7,000 ভোট হয়ে যায়, তার মানে কম্পিটিশন কিন্তু নেক টু নেক, এটা কিন্তু বুঝতে হবে। ওখানেই তো বিএনপি বলছে যে যদি না, আমি ওখানে আসছি, অনিয়ম না হতো, অনিয়মের ব্যাপারে তো আমি আসবো সিলমারা অবশ্যই। না হতো, আমি টিভির সামনে বসেছিলাম, যেহেতু আমি কুমিল্লা যাওয়া বা ওইদিকে যাওয়া আমারও টিভির সামনে নির্বাচন দেখা। আপনি কি বলতে পারবেন দুটো বন্ধ আছে, ভালো কথা, 101টির মধ্যে কয়টা টিভিতে দেখিয়েছে যেটাতে অনিয়ম হয়েছে? আপনি বলতে পারবেন না, এনারা পারবে না, কেউ পারবে না, কারণ আমরা সেই হিসাবটি করিনি। আমি টিভির সামনে বলছি, আমিও পারবো না, কারণ আমি তো প্রত্যেকটা গুণে গুণে দেখিনি। আমাদের উচিত ছিল আজকে যদি এই ব্যাপারে আলোচনা করব তাহলে কয়টিতে অভিযোগ করেছে, এবং যখন নির্বাচনের ফলাফল হলো আজকে পর্যন্ত কিন্তু কোন নির্বাচন কমিশনে কোনো লিখিত অভিযোগপত্র জমা পড়েনি যে কোথাও কোনো কারচুপি হয়েছে। একটা কেন্দ্রে আমি নিজে চোখে টিভিতে দেখেছি, যেটা চ্যানেল আইতে দেখাচ্ছিল, যে একটি বই নিয়ে গিয়েছিল যেটাতে সিগনেচার করা ছিল না, এবং সে বইটি পরে উদ্ধার করে ফেরত আনা হয়েছে। তার অর্থ হচ্ছে যে কতগুলো কেন্দ্রের নির্বাচন কারচুপি হয়েছে, এটা বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রথম দিকে সকালের দিকে বলা হয়, কিন্তু জিতে গেলে বিকেলের দিকে আর বলা হয় না। আর দ্বিতীয়ত আরেকটি কথা আপনারা বলেছেন, সবাই আওয়ামী লীগের ব্যাচ পড়া ছিল, বিএনপির ভোটটি বেশি পেয়েছে। তার অর্থ দাঁড়াচ্ছে যে বিএনপির আওয়ামী লীগের ব্যাচ পড়ে নিশ্চয়ই বিএনপির লোক আছে, না হলে আওয়ামী লীগের লোক তার বিএনপিকে দিবে না। তা কারচুপিটা কি আওয়ামী লীগ করেছে না বিএনপি করেছে তা বুঝলেন কিভাবে আপনারা? সেটাও তো আমাদের বুঝতে হবে। আমি তো বুঝতে পারছি না, যদি আওয়ামী লীগের ব্যাচ পড়ে বিএনপিকে ভোট দিয়ে থাকে, সেই লোকটি যদি কারচুপির সাথে জড়িত হয়ে থাকে, তাহলে সেই লোকটিকে আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে না বিএনপির পক্ষে ভোট দিবে? অবশ্যই বিএনপির পক্ষে ভোট দিবে, এতে তো কোনো সন্দেহ নাই। আপনারাই তো বলছেন সেই কথা। নির্বাচন সুষ্ঠু হলো কেমন? নির্বাচন সুষ্ঠু হলো, আমি তো ওই প্রশ্নই আপনাকে উঠলাম যে আপনি বলেন বা খবর নিয়ে বলেন, এখন নির্বাচন কমিশনে ফোন করেন যে কয়টি সম্বন্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেছে, কেউ বলতে পারছে না। এই প্রশ্নটি আপনারা সব সময় তোলেন, আমি জানি। না না না, কিন্তু আমার একটা পাল্টা প্রশ্ন আছে, আমার একটা পাল্টা প্রশ্ন আছে হাবিবুল্লাহ এমপি, যে কিন্তু যখন তথ্য ছাড়া আমরা কথা বলি, সংবাদ মাধ্যম যদি 3টি কেন্দ্রে দেখাতে পারে, তো সংবাদ মাধ্যমই বা কতটি জায়গায় যেতে পারে? তাহলে সবগুলোতে যদি যেতে পারতো, তাহলে না জানি। ডিজিটাল টেকনোলজি, মোবাইল টেলিফোন, যদি কোথাও একটু অঘটন ঘটে থাকে 32 থেকে 50 টিভি চ্যানেল একসাথে যে হাজির হয়, এবং আপনারা জানি, আপনারা নিজেরাও জানেন যে টেলিফোনের মধ্যে খবর পাওয়ার সাথে সাথে আপনারা সেই খবরটি দেন। অর্থাৎ 2-3টা সেন্টারে, বাংলাদেশের মতো একটি দেশে 2-1টি সেন্টারে আমি চাই যে শতভাগ নির্বাচন হোক, যাতে কোনো ঝামেলা থাকবে না। কিন্তু যার যেখানে শক্তি সে সেখানে ঝামেলা করে। এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও বলতে পারেন, বিএনপির ক্ষেত্রেও বলতে পারেন। আমি বলতে পারি আগের চেয়ে অবস্থার অনেক উন্নতি হয়েছে। যেখানে 100 ভোটের ক্ষেত্রে হানা ভোটে 102টা ভোট পড়েছে, তার চেয়ে অনেক উন্নত ভোট কিন্তু এটা, সেভাবে চিন্তা করতে হবে। এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনে দেখবেন এটুকু হবে না, এর চেয়ে কম হবে, কারণ নির্বাচন কমিশন দিন দিনই শক্তিশালী হচ্ছে। বাংলাদেশের সরকার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, তিনিও নির্বাচন কমিশন বলে দিয়েছেন সেই নির্বাচন কমিশন নির্বাচন চালাবে। সুতরাং সরকারি দলীয় প্রভাব থাকবে না। এও তো সত্যি, মানে আপনি বলছিলেন যে, আপনি বলেছিলেন টক শোতে কুমিল্লা সিটি নির্বাচনের আগে যে হারলেও জিতবে আওয়ামী লীগ, জিতলেও জিতবে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ জিতলো কি করে? মানে আপনারা সকাল 9টা থেকেই ঠিক করে রাখলেন নির্বাচন সুষ্ঠু হয়নি, তারপর দুপুরবেলা কেন্দ্রীয় কার্যালয় থেকে বলা হলো, তারপরে বিকাল সন্ধ্যার পরে যেহেতু আপনাদের প্রার্থী জিতে গেল, একরকম মেনেই নিলেন। আপনারা একদিকে এরকম জিতে গেলে নির্বাচনে, আপনারা একদিকে কোনো অভিযোগ দায়ের করেন না, সুনির্দিষ্ট অভিযোগ, যার ভিত্তিতে আমরাও পরে কথা বলতে পারি হাবিবি মিল্লাত চ্যালেঞ্জ করলে, আপনারা কোনো অভিযোগ দায়ের করেন না, সুনির্দিষ্ট অভিযোগ। আবার আপনারা নিয়মিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেন। তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে থেকে আসলে লাভটা কি হয়?
দেখুন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা 2014 সালের পর থেকে যে অবস্থায় গেছে, তো এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য আসলে বিএনপি বা বিরোধী দলের দরকার নেই। বাংলাদেশের 16 কোটি মানুষের যে কোনো একজনকে যদি আপনি জিজ্ঞেস করেন, যে ভোট দেওয়ার বয়স হয়েছে, যে ভোটার হয়েছে, সেই বলতে পারবে। আমি আপনাকে এই প্রসঙ্গে একটা ছোট্ট লেখার উদাহরণ দেই। প্রথম আলোতে একজন কলামিস্ট লিখেছেন, নামকরা কলামিস্ট। উনি কুমিল্লা এই সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছিলেন। যখন কাউন্টারে উনি টিকিটের জন্য গেলেন, তো কাউন্টারের যে টিকিট বিক্রি করছেন, বলে আপনি কি ভোটার? বলেন না, আমি পর্যবেক্ষণ করতে যাচ্ছি। বলে ও আর গিয়ে কি হবে, ফল তো আগেই ঠিক করা। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে এখন এই কনসেপশনটা ছড়িয়ে গেছে। তারা এখন এটা বিশ্বাস করে যে নির্বাচন করে আসলে কোনো লাভ নেই, ভোট দিয়ে আসলে কোনো লাভ নেই, নির্বাচনের ফলাফল আগেই ঠিক করা থাকে। এই পারসেপশনটা তৈরি করা, এই ধারণাটি তৈরি করা কি আপনাদের একটা রাজনৈতিক সাফল্য? মানে না, আমি বলবো এটা বাংলাদেশের সরকারের এবং নির্বাচন কমিশনের যৌথ ব্যর্থতা, আমি এটাকে এভাবে বলবো। আর আপনি যে কথাটি বলছিলেন যে সকাল 9টা থেকে বলা হয়েছে কারচুপি হয়েছে, এটা তো আমরা গণমাধ্যমেই দেখেছি যে দুপুরের পর থেকে কি হয়েছে। এবং এবার কিন্তু সাক্কু সাহেব জিতবার পরেও উনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি, নির্বাচন সুষ্ঠু হয়নি, খুব কম ভোট পড়েছে। এবং আপনি জানেন যে গতবারের চেয়ে 11.something ভোট কম পড়েছে এবার। উনি বলেছেন যে ভয়ভীতি দেখানো হয়েছে এবং নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া হয়েছে। এখন আমি আপনার আরেকটি প্রসঙ্গে আসি, যে কথাটি হচ্ছিল, পড়েছে নৌকার ব্যাজ, কিন্তু ভেতরে ভেতরে বলছে যে তারা ধানের শীষের। এটা আমি বলবো যে এটা তো আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার জন্য একটা লজ্জার ব্যাপার, যে তারা বিরোধী দলকে কতখানি চাপে রাখে, বিরোধী দলের সমর্থক এবং কর্মীরা কতখানি ভীত থাকে যে তাদেরকে এ ধরনের কৌশল নিতে হয় তাদের প্রাণ বাঁচানোর জন্য এবং তাদের ভোটটি দেবার জন্য। তো এটা কি আমাদের জন্য একটা লজ্জার বিষয় নয়? কারণ প্রত্যেকটা পত্রিকায় এসে সারা দিন নৌকার জোয়ার দেখা গেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে জিতে গেছে ধানের শীষ। এবং এটিকে একই কলামিস্টের কথা বলছি কিনা জানি না, কিন্তু প্রথম আলো সোহরাব হাসান লিখেছেন, সোহরাব হাসানের কথা আমি আসলে নামটি বলতে চাচ্ছিলাম না, বলেছেন, নীরব বিপ্লব বলেছেন এটাকে। এবং উনি যে সুদীর্ঘ কলাম লিখেছেন, সেটা সেই নামটা অবশ্য আমার এখন এক্স্যাক্টলি মনে নেই কি নামে উনি কলামটা লিখেছেন। সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন যে উনি বলেছে কাউন্টারে যে গিয়ে আর কি লাভ হবে, কি আপনি দেখবেন, ভোটের ফল তো আগেই ঠিক করা। তো এই সবগুলো ইন্ডিকেট করে যে আমাদের নির্বাচন ব্যবস্থাটির প্রতি ভোটারের যেমন আস্থা চলে গেছে বা অনেক কমে গেছে আমি বলবো, একই সঙ্গে প্রার্থী এবং প্রার্থীর যে কর্মী এবং সমর্থক, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে। আতঙ্ক কাজ করে বলেই তারা যে কোনো ভাবে কাজ করবার জন্য, তার দলের পক্ষে কাজ করবার জন্য এই নির্বাচন থেকে, মানে এই নির্বাচনের পরেও আপনাদের স্থায়ী কমিটির বৈঠক থেকে বেগম খালেদা জিয়া সাংবাদিকদের বিএফইউজের একাংশের সঙ্গে দেখা করলেন পরশুদিন। তিনি সেখানেও বলেন না না লেভেল প্লেইং ফিল্ড নাই নির্বাচনে, যে কি হবে। আমি বলছি লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তো আমিও বলছি নাই। তার একটা প্রমাণ হচ্ছে যদি লেভেল প্লেইং ফিল্ডই থাকতো তাহলে তো ধানের শীষের ছেলেরা ধানের শীষের প্রতীক নিয়েই দাঁড়াতে পারতো, ধানের শীষের সমর্থনে প্রকাশ্যেই তারা ভোট চাইতে পারতো। পারেনি বলেই তো তাদেরকে নৌকার আশ্রয় নিয়ে এক ধরনের কৌশলের আশ্রয় নিতে হয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড থাকতো, বলছিলেন ব্যাপার তো তাই, তাহলে জনরায়ের প্রতি তো তাহলে আপনাদেরও আস্থা নাই। না, জনরায়ের প্রতি আমাদের ঘটতে পারে, ভোটাররা আমি আপনাকে বলি জনরায়ের প্রতি আস্থা আছে বলেই তো আমরা নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু জনগণকে তো তার রায়টা দিতে হবে। জনগণ যদি তার রায় দিতে না পারে, জনগণ যদি তার ভোটটি দিতে না পারে, তাহলে তো আর জনরায়ের প্রশ্নই আসছে না, যেটি আমরা বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা দেখে এসেছি। জনগণ ভোটই দিতে পারছে না। আমরা দেখেছি যে সকাল 9টায় ভোট শুরু হওয়ার কথা, আগের রাতে ভোট হয়ে গেছে, এমনও তো অবনীতা আমরা পত্রপত্রিকায় দেখেছি। কিন্তু জনগণ রতন, আপনার কি মনে হয় কিনা যে বিএনপি আওয়ামী লীগ দুই দলই যখন নির্বাচন করে তখন নির্বাচনটি, মানে রুমিন ফারহানা যেরকম নির্বাচনের অভিযোগ করছেন যে আগের রাতেই ভোট হয়ে গেছে, সেগুলো হওয়া থেকে বিরত থাকতে হয়, নাকি এই নির্বাচনগুলোতে আসলে সারা দেশের নজর থাকে, নারায়ণগঞ্জে, কুমিল্লায়, সে কারণে এতটুকু সুষ্ঠু হলো? দুটো দিক, যে নারায়ণগঞ্জের নির্বাচনটা হয়েছিল বিগত নির্বাচন কমিশনের শেষ নির্বাচন, কুমিল্লার নির্বাচনটা হচ্ছে এই নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন। ফলে যাওয়ার আগে অন্তত একটু সুষ্ঠুতা আর আসার সময় একটু নিরপেক্ষতা, এই দুটো প্রমাণ করার একটা দায় তাদের ছিল। সেটা তারা দেখাবেন, তারা নির্বাচন কমিশনের কাছে সেই প্রত্যাশাই তো আমরা করি। কিন্তু যে জিনিসটা দাঁড়ালো যে রাজনৈতিক সংস্কৃতিটা বিকশিত হওয়ার পরিবর্তে কি দখলের সংস্কৃতিটা শক্তিশালী হলো,
এবং এই দখল করার জন্য অথবা দখলদারদের কাছ থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য কখনো কি এরকম আড়াল নিতে হয়? এই আলোচনাগুলো যখন হয় তখন কিন্তু ভোটারদের মানসিকতাটাও আমাদের খেয়াল করা দরকার। ইতিমধ্যে রাজিকুজ্জামান রতন, আপনি পর্যবেক্ষক হিসেবেও আপনি কি কোনো পরিবর্তন দেখলেন কিনা? নতুন নির্বাচন কমিশনকে সন্দেহ করাই যেতে পারে যে তারা শুধু শুরুটা ভালো করছে, কিন্তু বিএনপির প্রার্থীর কথায় মন্ত্রী লোটাস কামালের এলাকার ওসি চেঞ্জ হয়ে গেল, এমনকি আওয়ামী লীগ নির্বাচনের আগের দিন বলতে থাকলো যে রীতিমতো নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, এবং এখন এই মন্ত্রী তার এলাকায় কেন 29টার মধ্যে 20টাতেই হেরে গেছে তাদের প্রার্থী। তার যুক্তি হিসেবে বলছেন যে অনেকগুলো ওসি টসি বদলে টদলে ফেলে মানে তাকে একটা বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে। তো কিছু ক্রেডিট কি দেওয়া যায় নির্বাচন কমিশন? তাহলে কি আমরা এটাই বলবো যে আগে যেমন বলতো নির্বাচন করতে গেলে লাগতো কিছু গুন্ডা এবং কিছু হুন্ডা, আর এখন লাগবে কি ওসি আর ডিসি? তাহলে এইটা তো লাগছিল না অনেক দিক থেকে। তাহলে তা যদি লাগে তাহলে মানুষ কোথায় যায়? তাহলে মানুষ তো তার মতটা দিতে চায়। এখন ধরুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন বলেন, এর আগে একটা দারুণ কথা বলেছিলেন যে দলের মধ্যে হাইব্রিড নেতা হয়েছে। হ্যাঁ, এবার তিনি আবার একটা কাউয়া তত্ত্ব নিয়ে আসছেন। ফলে এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট এই অর্থে, একটা দলের দায়িত্বশীল ব্যক্তি যখন তার দলে যারা নতুন এসেছেন অথবা তার দলে যারা বাইরে থেকে এসে একটু কর্তৃত্ব করতে চান তাদেরকে কাউয়ার মতন মনে করেন। আর কাউয়া যে কেন বললাম জানি না, কিন্তু কাককে আমরা যতই অপছন্দ করি, কাক কিন্তু সবচেয়ে ভালো পাখি। সে আমাদের নগরকে পরিচ্ছন্ন রাখে, ন্যাচারাল স্ক্যাভেঞ্জার। হ্যাঁ, কিন্তু আমরা কোকিল, আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু তার ডাক শুনে মুগ্ধ হয়ে যাই। কিন্তু কাক যে এত কাজ করে ওকে আমি পছন্দ করি না। সেই হুমায়ুন আজাদের কথার মতো আমরা প্রশংসা করি সিংহের, কিন্তু কাজ করাই গাধাকে। মানে আপনি কি দলের নতুনদেরকে তিনি কেন ঠিকমতো স্বাগত জানাতে পারছেন না? না, সেটা বলছি না। তার মানে একটা দলের নেতা তার দলে কেউ যখন আসছেন তাকেও সন্দেহ করছেন, তাহলে তিনি সন্দেহ করছেন আবার দলে নিচ্ছেন কেন? এর আগে সাধারণ সম্পাদক বলেছিলেন যে শিবিরের ছেলেরা সব অনুপ্রবেশ করছে, তখন একটা অনুপ্রবেশ তত্ত্ব তৈরি হয়েছিল। দিয়ে পত্রিকা ছেপে দিয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে যদি এরকম হয় তাহলে সেই দলের কি তার দলের কর্মীদের উপর আস্থা থাকবে? কারণ সে তো জানে না এটা কি কাউয়া না হাইব্রিড না অনুপ্রবেশকারী। ফলে এরকম যদি হয় তাহলে সব মিলিয়ে আমাদের রাজনীতিতে কিন্তু এক ধরনের একটা খুবই নিকৃষ্ট মানের বিনোদন তৈরি হচ্ছে। আগে আমরা যে বিনোদনটা দেখতাম ইয়ের কাছ থেকে, টিভিতে বা সিনেমায় কমেডিয়ানদের কাছ থেকে, এখন আমাদের রাজনৈতিক নেতারা বক্তব্যের মধ্যে দিয়ে কি এই ধরনের বিনোদন জনগণের কাছে দিয়ে যাব? আপনি দেখবেন সব জায়গায় এখন এই কাউয়া নিয়ে আলোচনা হয়। কি আশ্চর্য! আগে হাইব্রিড তো একটা টার্মই পরিণত হচ্ছে। মানে আমরা ছোটবেলায় শুধু ধানের ক্ষেত্রে জানতাম, গত কয়েক বছর ধরে আসলে হাইব্রিড বললেই আওয়ামী লীগে ঢুকে পড়া নব্য রাজনীতিকদের কথা মনে হয়। একটা বিরতির পর আমরা ফিরছি, দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। হাবিব মিল্লাত এমপি, আপনাকে জিজ্ঞেস করবো, রাজিকুজ্জামান রতন প্রশ্ন তুলেছেন আপনাদের দলীয় কোন্দল প্রসঙ্গেও সে উত্তর দিতে পারেন যে আপনাদের সাধারণ সম্পাদক কাউকে কাওয়া বলছেন, আপনাদের দলীয় ফোরামেও বারবার হাইব্রিড শব্দটি আলাপ হচ্ছে, সেটি নিয়ে একটু বলতে পারেন। আর আপনি রুমিন ফারহানা, রাজিকুজ্জামান রতন দুজনেই প্রশ্ন তুলেছিলেন এই মেয়র পদে যেতে না যেতেই এক একজনকে নানাভাবে যে ক্ষমতাচ্যুত করা হচ্ছে যখন তারা বিএনপির মেয়র, তখন সেটি আসলে জনরায় বা নির্বাচন সুষ্ঠু করা বা আপনাদের সিনসিয়ারিটির ব্যাপারে কতটা ভালো কথা বলে? আপনি চিন্তা করে দেখেন যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে কিংবা উপজেলা নির্বাচন কিংবা পৌরসভা নির্বাচন, বিএনপির সঠিক সংখ্যা বলতে না পারলেও বলবো যে 15 to 20% কিন্তু তারা জিতেছে এই গত 5 বছরের নির্বাচনগুলোতে, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। তার মধ্যে কতজনকে বহিষ্কার করা হয়েছে এবং কেন করা হয়েছে? আমি মনে করি সবাইকে করার কি দরকার আছে? মানে হাই প্রোফাইল কজনকে করলেই তো বাকিদের শিক্ষা হয়ে যায়। আপনি তো সেটা বুঝতেই চাচ্ছেন না। উপজেলার জন্য উপজেলা চেয়ারম্যান যতটুকু ইম্পর্টেন্ট, সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন মেয়র ততটুকু ইম্পর্টেন্ট। সাথে সাথে এটাও চিন্তা করতে হবে যে যদি একজনকে বহিষ্কার করা হচ্ছে আরেকজনকে বহিষ্কার করা হচ্ছে না, তার মানে কি জানেন? সেটা হচ্ছে আইনের শাসন। আইন যদি বলে যে তোমার নামে তুমি কোনো অপরাধ করে চার্জশিট তোমার নামে আছে, তুমি থাকতে পারবে না, এইটা স্থানীয় সরকার মন্ত্রণালয় কিছু করার নাই, হাইকোর্টে রিট করেও কিছু করার নাই। আপনি যা করবেন, যদিও আজকে হাইকোর্টে রিট করে আরিফুল হক উনি একটা পেয়েছেন আদেশ, কিন্তু তাতেই ওনারা বসতে গেলেন চেয়ারে আর তড়িৎভাবে। না, এটা গতকালকের কথা বলছি, আজকের কথা বলছি আমি, যে আজকে এরপর ওইটার পরে উনি আবার রিট করেছেন এবং স্থগিত করেছেন। তাহলেও দেখেন আইনের শাসন। আর একটু আগে কিন্তু সরকারের একটু মানে উদ্দেশ্যটা বোঝা যায় না। মানে সরকার যখন মন্ত্রণালয় দিয়ে আমার পার্টির সেক্রেটারি জেনারেল আজকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এর সম্বন্ধে কোনো কিছু জানে না, আপনার টিভিতে আমি একটু আগে দেখেছি, আমি তো তার সাথে সরাসরি করি না, আপনিও দেখেছেন নিশ্চয়ই। তার অর্থ হচ্ছে যদি আইনে পড়ে সে যেই হোক না কেন,
বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাশালী থেকে শুরু করে যার ক্ষমতা নেই সে পর্যন্ত আইনের আওতায় আসতে হবে। আপনি কি বলতে পারেন এই যে 200 লোকের বেশি, 221 জনের মতো মানুষ বোমা মেরে হত্যা করা হলো, এটা কি কেউ হুকুম করে নাই? এটা কি কেউ পেট্রোল বোমা মারে নাই? এটা কি এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক ইন্ধন ছিল না? হাজার হাজার মানুষকে যে পুড়িয়ে মারা হয়েছে, রাজনৈতিক কোনো ইন্ধন ছিল না? তারা কি আমাদের কি শায়েম এসএম কিবরিয়া থেকে শুরু করে হাজার হাজার লোককে হত্যা করা হয়নি? এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক ইন্ধন ছিল না? নাকি নিজের জননেত্রী শেখ হাসিনা ভ্যান্ডি ব্যাগে করে 21 আগস্ট গ্রেনেড হামলা করতে গিয়েছিলেন, সেই নিজের গ্রেনেডটা বের করে কোনোভাবে ছুঁড়ে মেরেছিলেন, হঠাৎ করে নিজের একটু হাইব্রিড আর কাওয়া তত্ত্ব সম্পর্কে আপনার কাছে একদম শেষে শুনবো, একদম আবার শেষে ঘুরে আসি। রুমিন ফারহানা, মানে ফৌজদারি মামলা আছে এদের নামে, ইনাদের বিরুদ্ধে কাজে মেয়র হয়েছেন, জনরায় পেয়েছেন ঠিক, কিন্তু বিচার কাজ তো আবার চলতে হবে, কারণ মনিরুল হক সাক্কুকে তো আবার এই বিপদে পড়তে হয়নি। দেখুন, আপনারা আইনের শাসনের কথা বলছিলেন, আমরা তো জানি যে সরকারে বর্তমানে 3 জন মন্ত্রী আছেন যাদের বিরুদ্ধে অ্যাপেলেট ডিভিশন থেকে রায় হয়ে গেছে, তারপরেও তাদের মন্ত্রিত্ব বহাল আছে না? এমনকি কন্টেম্পট অফ কোর্টে, যেটা একটি ক্রিমিনাল অফেন্স, সেখানে তাদের বিরুদ্ধে রায় হয়েছে। তাহলে তো তাদের তখনই মন্ত্রিত্ব থেকে সরে যাবার কথা, তারা কিন্তু মন্ত্রিত্ব বজায় রেখেছেন। সুতরাং আইনের শাসন মানে কি? সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। আপনি ভালো বলতে পারবেন, মানে ফৌজদারি মামলার বিষয়টি কি হয়তো বেশি গুরুতর ভাবা না, আমি একটু শেষ করি। আমি বলছি 12 ধারা 12 এর 1 ধারা বলছেন তো, হ্যাঁ, যদি চার্জশিট আদালত গ্রহণ করে তাহলে তাকে সরিয়ে দেওয়া যাবে, এটা আইনে আছে, আমরা মোটেও অস্বীকার করছি না। কিন্তু যখন প্রথমবারের কথা বলছি, 2014 সালে নির্বাচিত হয়ে, যখন তার 13 সালে বোধহয় নির্বাচিত হয়ে যখন তারা আসলেন, তাদের কিছুদিনের মধ্যেই তাদের নামে চার্জশিট দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হলো, এবং তারা দুজনেই কিন্তু দীর্ঘ সময় কারাগারে ছিলেন। পরে তারা বেইল নিয়ে কারাগার থেকে বেরোলেন এবং রিট করে সেই নির্বাহী আদেশটিকে তারা কিন্তু অবৈধ ঘোষণা করলেন। একই রকম নির্বাহী আদেশ কি করে সাথে সাথে আবার দাও? এখানে ম্যালাফাইডি বলে একটা শব্দ আছে আইনে, হ্যাঁ, ম্যালাফাইডি হচ্ছে আপনার ইন্টেনশনটা কি, ওই অসৎ উদ্দেশ্য, এক্স্যাক্টলি সেই ম্যালাফাইডি এখানে কাজ করেছে। না হলে একজন যখন অফিসে গেলেন প্রথম, তিনি কি করে সেখানে তালা মারা দিলেন। কিন্তু আপনারা কি করে পার্থক্য করেন? মানে মনিরুল হক সাক্কুর ব্যাপারে কোনো ম্যালাফাইডি কাজ করে না, মাত্র তো নির্বাচিত হলো, আপনি দেখেন গত 5 বছরেও কেন হয় না? মানে হিসাবটা কি? আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা? আগামী 5 বছরে আমি একটু শেষ করি, আপনার সময় আমি ডিস্টার্ব করিনি। আগামী 5 বছরে তিনি নির্বিঘ্নে কাজ করতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহ আছে। আমি আইনের শাসনে আরেকটু কথা বলতে চাই। আমি তো 3 জন মন্ত্রীর উদাহরণ দিলাম যাদের এগেইনস্টে ক্রিমিনাল অফেন্স প্রমাণিত হবার পরেও, রায় হবার পরেও তারা তাদের পদে আছেন। তার বাইরেও যে গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, তার কয়টির বিচার হয়েছে? এই যে আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মতে জানুয়ারি টু মার্চ 129টি বিচার বহির্ভূত হত্যা হয়েছে। আমরা বিচার বহির্ভূত হত্যা নিয়ে কথা বলছিলাম, 129টি বিচার বহির্ভূত হত্যা হয়েছে। খুবই গুরুতর একটি বিষয় আপনি তুলেছেন। একটা ছোট প্রশ্ন আপনাকেই করবার সাহস করি, রুমিন ফারহানা, আপনার মনে হয় না যে নির্বাচন কমিশনে যেমন নির্বাচনে জিতে গেলে আপনারা করছেন না, অভিযোগ করছেন না, সুনির্দিষ্ট অভিযোগ আনছেন না, তেমনি গুমের শিকার বা আপনারা যাদের বিষয়ে অভিযোগ করছেন যারা ফিরে আসছেন, আপনাদের স্থায়ী কমিটির সদস্য হলেন সালাউদ্দিন আহমেদ, তিনি শিলং তাকে হঠাৎ পাওয়া গেল, তিনি মনে করতে পারছেন না তিনি কি করে শিলং গেলেন। আপনাদের নতুন কমিটিতে ঢুকলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুমায়ুন কাদের, তিনি ফিরলেন, তিনিও মনে করতে পারছেন না। বড় দল করছেন, তারপরও তারা মনে করতে পারছেন না। আপনি চিন্তা করেন এবি সিদ্দিকীর কথা, রেজওয়ানা আপার হাজবেন্ড, তিনিও কিন্তু কিছু মনে করতে পারছেন না। দিস ইজ ভেরি অ্যালার্মিং। তার মানে কারা তাদেরকে ধরে নিয়ে যায়? কারণ যখন ধরে নিয়ে যায় তখন সাদা পোশাকে বলা হয় তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে সাদা রঙের মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়, তাদের কাছে অস্ত্র থাকে, কিন্তু পরবর্তীতে তারা সম্পূর্ণভাবে অস্বীকার করে। তাদেরকে জিডি করতে যখন যায় তাদের জিডিটি পর্যন্ত নেওয়া হয় না। এমনকি আপনি এটাও জানেন জিডির বই দল হিসেবে বিএনপি আসলে অভিযোগ করবে, অভিযোগের পরে সাবস্ট্যান্সিয়েট করতে পারছে না, এটা কোনো সমস্যা কিনা সেটা আমি আপনাকে এটুকু বলতে পারি যে গুমের তালিকা আমাদের কাছে আছে, আপনি যদি চান আমি হাজার সহ আমি দিতে পারবো। জি জি, আপনারা সব সময় হাজার হাজারের কথা বলছেন। হাজার নয়, ওটা তো আওয়ামী লীগের সময় জাসদের 30,000 নেতা মারা গেছে, সেই 30,000 সংখ্যা আমি রাজিকুজ্জামান রতন আপনার কাছে শেষ মন্তব্য নিয়ে একটু হাবিবে মিল্লাতের কাছে ফিরবো। রাজিকুজ্জামান রতন, দুটো জিনিস আমরা প্রথমে মনে করি, লোকাল গভর্নমেন্ট তো আসলে লোকাল গভর্নমেন্ট থাকছে না, এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের লোকাল ইনস্ট্রুমেন্টে পরিণত হয়ে যাচ্ছে। যে কারণে দেখুন যে আইনের শাসন না সরকার তোষণ, এইটা দিয়ে নির্ভর করছে যে কোন মেয়র থাকতে পারবেন আর কোন মেয়র থাকতে পারবেন না। এটা খুবই অ্যালার্মিং একদিকে। আরটা যেটা বললেন যে কেউ কিছু মনে হচ্ছে মনিরুল হক সাক্কুর সাথে ওই যে বাহারুল হক বাহার এমপির যেটা পত্রিকায় একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যেতে পারে, এটা বরিশালেও একই অবস্থা হয়ে যেতে পারে, হ্যাঁ, কিন্তু এটা অন্য জায়গায় হয়তো হচ্ছে না।
আর একটা হলো যে মনে করতে এটা তো না- ভালো, মানে স্থানীয় সরকার এবং ক্ষমতাসীন সরকার তারা একসাথে ঐক্যবদ্ধভাবে একাকার কাজ হয়ে করা। যাচ্ছেন, হ্যাঁ একাকার হয়ে যাচ্ছেন। একদিকে তো ভালো আসলে। একদিক থেকে খুবই ভালো, তার মানে সবাই মিলেমিশে এটা কাজ করা করা যায়, উচিত, কাজ হ্যাঁ। করা যায়। তাহলে আর ওই দুই দলের আলাদা প্রতীক নিয়ে নির্বাচন করার দরকার নেই, একটা যৌথ প্রতীকে নির্বাচন করলেই ভালো হয়। হ্যাঁ, আরটা হলো যে মনে করতে না পারার এই যে ভয়ঙ্কর বিষয়টা, মনে করতে না পারা না মনে করতে না চাওয়া, এটা কি স্মৃতি বিভ্রম নাকি আতঙ্ক? মানে এই আপনার দিকে খেয়াল রাখতে হবে। আমার ক্ষেত্রে আমার একরকম যেটা- হতে পারে, কিন্তু আমি- রাজনৈতিক দলের নেতা হলে এবং কারো কারো যদি এই লোকে আপনি দেখবেন মনে- যদি বিএনপি কোনদিন ক্ষমতায় আসে, এদের পুরো স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাবে। যেমন করে মানে রাজনৈতিক দল যখন অভিযোগ করে তার দায়িত্ব হয় কিনা সেই অভিযোগ প্রমাণ না, করা। সেটা নির্ভর করে কখনো কখনো সততার সঙ্গে তার শক্তি যুক্ত থাকে, আর কখনো কখনো সততার সঙ্গে মর্যাদা যুক্ত থাকে। যখন আমি ক্ষমতাসীনের সঙ্গে আছি তখন আমি সৎ কথা বলছি, আর হলো মর্যাদার জন্য বলছি, আমি একা হলেও এই সত্য কথা বলবো। সেই জায়গাটা আমাদের রাজনীতি থেকে এই বড় বড় দলগুলো অনেকটাই মানে নষ্ট করে ফেলেছে। যে কারণে যে জিনিসটা আমরা হচ্ছে যে এই যে দেখুন, কেউ শাস্তি পায় আর কেউ পুরস্কৃত হয় একই অপরাধে, কেন হয়? আইনের শাসন কি এখানে তাহলে থাকে? আমরা এই জন্যই বলেছিলাম যে রাজনৈতিক সংস্কৃতিটাকে বিকশিত হওয়ার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে দুইটা জিনিস একটু বলতে চাই, বলে আমি শেষ করব। সেটা হলো যে একসময় নাজমুল হুদা বলেছিলেন, আমরা কিন্তু চাইলে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারি। সেই নাজমুল হুদা এখন আবার আওয়ামী লীগের মিত্র শক্তি হয়েছেন। এখন আবার অনেকেই সংবিধানের দোহাই দিয়ে কাউকে নিষিদ্ধ করতে চাইছেন। এই ঠিক তেমনি জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিকে মন্ত্রণালয়ে যে মানে বরখাস্ত করতে পারে, এই আইনটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি কেউ চেঞ্জ করতে পারছে না, চাইছে না। কারণ তারা প্রত্যেক মনে করে তারা ক্ষমতায় গেলে স্থানীয় সরকারকে তারা এইভাবেই নিয়ন্ত্রণ করবেন, তাহলে এতে করে স্থানীয় সরকার বিকশিত হবে না। হাবিবি মিল্লাত এমপি, তার মানে আসলে না, ধারণাটা আপনি একটা কথা এরকমই। চিন্তা করেন, যে একটা আইন আওয়ামী লীগের সময় হয়নি, সেই আইনের মাধ্যমে যদি কেউ অপরাধী হয়ে জেলে যায়, পদে থাকতে না পারে, তাহলে কি সরকারকে আপনি দোষারোপ করবেন? এই প্রশ্ন আপনার প্রতি আমার রইল এবং সবার প্রতি রইল। বলেন এখন আপনি কি বলতে চেয়েছেন? মন্ত্রণালয়ের তড়িৎ সিদ্ধান্তে আপনার কোনো সন্দেহ হয় না যে না না, মন্ত্রণালয় তো সিদ্ধান্ত না। এখন যদি মন্ত্রণালয়ে জানানো হয় চার্জশিট, সাথে সাথে তাদেরকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে, না হলে দায়িত্ব পালন না করার জন্য সরকারি দায় দায়িত্ব তো তাদের রয়েছেই, সেটুকু কাজটুকু তাদের করতেই হবে। আর একটু আগে শুনছিলাম যে দুই একজন কি বলে যে পর্যবেক্ষক হয়ে লাভ কি, দুই একজনের মতামত নিয়ে কিংবা দুই একজনের অধিকার নিয়ে এই 16 কোটি মানুষের কখনোই বিচার বিবেচনায় আনা যাবে না। সাথে সাথে নির্বাচনটা আপনাদের মতো করে আপনারা নিয়ন্ত্রণ করছেন, এই পারসেপশন কি মানে তৈরি হয়েছে সাধারণ মানুষের? এটা আমার মনে তো করেন? মনে হয় না এর কোনো স্ট্যাটিস্টিক্স আছে, না। আপনারা কারো কোনো না। জরিপ করেছেন? না। করেননি। এগুলো হচ্ছে টকশোর কথা, যে যেভাবে বলতে পারবে, যে যেভাবে সুবিধা করতে পারবে সে সেভাবে বলবে। নির্বাচনের কৌশল, বিএনপির ব্যাজ আওয়ামী লীগের ব্যাজ লাগিয়ে বিএনপি গেছে না, সবাই যায়নি। যদি কেউ ভীত হয়ে কাজ করতে না পারে তার তো দল করারই দরকার নাই। দল করতে হলে অবশ্যই সাহসিকতা থাকতে হবে। শুধুমাত্র এই সাহস আসে কোথা থেকে? যদি দলটি গণতান্ত্রিক হয়, যদি দলটির সাথে জনগণের সম্পর্ক থাকে, যদি দলটি দলের ভেতর যখন কাওয়া এবং হাইব্রিড ঢুকে যায় তখন না না না, যখন কাওয়া এবং হাইব্রিড ঢোকে তখন এই কাওয়াকে আবার অনুসরণ করে জাতীয় পার্টি থেকে তার জেনারেলের সাথে একই কথা বলেন। এখন যে কথাটি বলেছেন আপনারা স্পষ্ট শুনেননি, কথাগুলো ভালোভাবে শুনতে হয় যে আমার পার্টির সেক্রেটারি কি বলেছেন। তারা কিন্তু যারা সবাই নতুন ঢুকেছে তা না, তারা উনি বলেছেন যে কেউ কেউ কাওয়ার মতো আছে। অবশ্যই প্রত্যেকটা পার্টিতেই আছে যারা সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছে, টেন্ডারবাজি করার চেষ্টা করছে, চাকরি দিয়ে পয়সা নেওয়ার চেষ্টা করছে। এটা কি আওয়ামী লীগে কি নাই? দুই একজন, অবশ্যই দুই চারজন আছে। কিন্তু আপনাকে দেখতে হবে সেই সময়টিতে আমরা দুর্নীতি 5 বার চ্যাম্পিয়ন হয়েছে কিনা, কিন্তু সেই সময়টিতে আপনাকে দেখতে হবে যে কোনো নেত্রীকে মারার জন্য গ্রেনেড হামলা হয়েছে কিনা, সেই সময়টিকে আপনাকে দেখতে হবে যে অর্থনীতিকে ধ্বংস করার জন্য অবরোধ দিয়ে ঘরে বসে থাকা হয়েছে কিনা। এগুলো বিবেচনা অবশ্যই আনতে হবে অসংখ্য আপনাকে। ধন্যবাদ হাবিবি মিল্লাত এমপি। আর লেভেল আমি প্লেইং কিন্তু ফিল্ডের কথা জবাব যেটা দেওয়ার কোনো বলেছেন সুযোগ পেলাম সেটা না। হচ্ছে যে আওয়ামী লীগই তো কমপ্লেইন করেছে যে নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করার হ্যাঁ, নামে আপনাদের প্রতি আওয়ামী লীগের নিষ্ঠুরতা উপর করছে। নিষ্ঠুরতা অত্যাচার করেছে। তাতে- সে ব্যাপারটা দেখতে হবে আমি কিন্তু আপনাদেরকে। জবাব দেওয়ার কোনো আপনি সুযোগ জবাব পেলাম না। আমার কথার আগে দিয়েছেন। মানে আপনি এত যে কথাগুলো লুটপাটের রাজনীতির পরে ওনারা কি করে লুটপাটের কথা রাজনীতি বলেন? তো হাওয়া তারা ভবন, লুটপাটের রাজনীতি তো তারেক জিয়া, উন্নয়নকে সামনে নিয়ে লুটপাটের রাজনীতি তো এসছে, FBI থেকে টাকা ফেরত আসা। গণতন্ত্রকে পেছনে এভাবেই ফেলে থাকবে তারা লুটপাটের নিজেরাই রাজনীতি। জানে। এবং লুটপাট নাসিম কি জিনিস এটাও সেটা আপনি বলেছে বুঝতে পারছেন। যে যখন কুমিল্লার টাকা দেশ নির্বাচন থেকে কোনো বাইরে থেকে নির্বাচনই আসে না, তখন সে নির্বাচন হবে 2019 সালে এবং তখন আওয়ামী লীগকে জেতাতেই হবে। আওয়ামী
লীগ জিতবেই আমি জিতবে। জনগণ যদি এই কথা সমর্থন নাসির করে সাহেব তো বলেছে। অবশ্যই তো না, না, এই না, যখন এই কথা নাসির মানসিকতা বলে নাই। যে আওয়ামী বলেছে লীগকে জনগণের জেতাতেই সমর্থন হবে, নিয়ে আমরা আওয়ামী ক্ষমতায় লীগকে আসবো। যে কোনো মূল্যে আমরা জেতাতেই আজকে হবে, কুমিল্লা তখন নির্বাচন তো আসলে আর আমরা কিছু মেনে বলবার নিয়েছি, থাকে না। আমরা এটাই সেই হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা মানসিকতা, মেনে তাই নিবে না? তখনই তো সুতরাং যখন এই জনগণ মানসিকতা ভোট দেওয়ার থেকে সুযোগ যখন থাকবে আপনি নির্বাচনে এবং যে যাবেন, ভোট তখন প্রতিহত সেখানে করার নির্বাচন জন্য হবে না, এটা ভোট ধরেই নেওয়া প্রতিহত যায়। করার জন্য যে স্কুল এখন ভাঙবে না, বোঝা গেল যে এলাকা ভাঙবে না, যখন অর্থনীতি ধ্বংস করবে না, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংস করবে না, সেই নির্বাচন আমরা নির্বাচন যদি বাংলাদেশের ইতিহাসে 5 বছর পর পর নির্বাচন আসবে, কেউ যদি প্রতিহত করার ঘোষণা দেয় আমরা তাদেরকে প্রতিহত ঘোষণা এখনই দিয়ে রাখলাম। গতবার সহ্য করেছি, এবার আর সহ্য করব না। কাউকে আর সহ্য করতে রাহুল হবে না। গান্ধী এই যে আপনি আপনাদের বলে রাখছি আমি, আপনি তো এইটা মনে রাখেন, কখনোই হবে না। জনগণ আমরা আপনাদেরকে কখনোই সহ্য করবে না। সারা জনগণ বাংলাদেশের আপনাদেরকে জন্য প্রতিহত ওই করবে। পুলিশ মেরেছেন আপনি 200 যদি মনে মানুষ, করে থাকেন আরো যে একই কয়েকশো রকম লোক, নির্বাচন কয়েক আরেকবার হাজার লোককে করবেন, মেরে আপনিও শুনে ফেলেছেন, রাখেন, আরো জনগণ কয়েকশো লোক আপনাকে বার্নের কোনোদিনও মান ইউনিটে সহ্য পড়ে করবে আছে, না। তাদের দীর্ঘশ্বাস আপনারা হাবিবি কখনোই মিরাজ দাঁড়াতে আপনি পারবেন না। অসংখ্য এটা ধন্যবাদ, আমি অসংখ্য বলে রাখতে ধন্যবাদ। পারি এবং ধন্যবাদ, জনগণ রাজীব কখনোই জামান পারবে না। রাজীব সেটা আগামী আপনাদেরকে 2019 নির্বাচনে আমরা অবশ্যই ফল দেখতে দর্শক পাবো। আজও আপনাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন, পারেন না, ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেছেন। শেষ করি, আমি অবরোধ শেষ থেকে করি। অবরোধ এখন উঠাতে পারেন নাই, এখন অবরোধ দেখে আবারও নতুন নতুন কাজ করার আমাকে চেষ্টা শেষ করছেন। করতে হবে। মানুষ দর্শক মেরে আপাতত ফেলেছেন, বিদায়। হত্যা রাত করেছেন, 10টা অর্থনীতি পর্যন্ত ধ্বংস খুঁজতে করেছেন। থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আপনাদের বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন।